সবাইকে আসসালামু আলাইকুম। আজকে পোস্ট কলোনিয়াল আলাপের শেষ কিস্তি 6 নম্বর কিস্তি নিয়ে কথা বলবো। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে উত্তর উপনিবেশবাদী চিন্তা চর্চা এবং বাংলাদেশের সাহিত্যে তার কি প্রভাব সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা গত 5টি পর্বে বিস্তারিত আলোচনা করে দেখিয়েছি যে উত্তর উপনিবেশী চিন্তা চর্চার কিভাবে সূচনা হয়েছে। সেই 78 সালে ওরিয়েন্টালিজম বই, এডওয়ার্ড সয়েদের ওরিয়েন্টালিজম বইটি বের হওয়ার পরে এ বিষয়ে সংগঠিত তত্ত্বচিন্তার সূচনা হলেও সেই 60 এবং 70-এর দশক থেকে এই বিষয়ে লেখালেখি হয়েছে, বিশেষত আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ওইসব দেশে। চিনোয়া আছেবের থিংস ফল অ্যাপার্ট, সেই বিখ্যাত উপন্যাস, নগুবি ওয়া থিয়ঙ্গা, সুদানের তায়েব সালি, এরা অনেক আগে থেকে লেখালেখি শুরু করেছেন। সেই তুলনায় বাংলাদেশে উত্তর উপনিবেশবাদী চিন্তা চর্চা বয়সে অনেক নবীন। আমাদের দেশে 80-90 এর দশকেও এ নিয়ে খুব একটা কথাবার্তা হয়নি। মূলত 21 শতকের সূচনায়, এই শতকের সূচনা থেকে উত্তর উপনিবেশী চিন্তা চর্চার সংগঠিত আকারে, তাত্ত্বিক আকারে আলোচিত হচ্ছে। যতদূর মনে পড়ে, মলয় রায় চৌধুরী প্রথম প্রবন্ধটি লেখেন উত্তর উপনিবেশবাদ নিয়ে। এটি একটি পরিচিতিমূলক প্রবন্ধ ছিল, এরকম তাত্ত্বিক আলোচনা না। এই তত্ত্বটি এই আন্দোলনের পরিচয় নিয়ে তিনি লিখেছিলেন। বিস্তারিত বিশ্লেষণাত্মক প্রবন্ধ এটি নয়। এই সময় 90 দশকে আরো কেউ কেউ লিখেছেন। রাশিদ আসকারি একটি প্রবন্ধ লিখেছেন উত্তর উপনিবেশবাদ নামে। ঠিক হুবহু নামটা আমার মনে পড়ছে না, একটি লিটল ম্যাগাজিনে। আবার ওরিয়েন্টালিজম নিয়ে, উত্তর উপনিবেশবাদ নিয়ে কাজ করেন নাই, তথ্য নিয়ে বলেন না, কিন্তু ওরিয়েন্টালিজম নিয়ে কেউ কেউ কথা বলেছেন। সালাউদ্দিন আইয়ুব একটি আর্টিকেল লিখেছিলেন ওরিয়েন্টালিজম নিয়ে। আবার নিহারঞ্জন রায়, উনিও ওরিয়েন্টালিজম নিয়ে লিখেছেন। তো এইসব বিচ্ছিন্ন আলোচনা একেবারেই পরিচিতিমূলক আলোচনা ছিল এগুলো। 21 শতক থেকে এগুলো শুরু হয় এখানে বাংলাদেশে। আমি ওরিয়েন্টালিজমের অনুবাদ করি 2004 সালে। 2006 সালে আমার বের হয় উত্তর উপনিবেশী মন, যেটি প্রথম বাংলাদেশে বই আকারে উত্তর উপনিবেশী তত্ত্বচর্চার, চিন্তা চর্চার একটি তাত্ত্বিক পটভূমি এবং বিশ্লেষণাত্মক ভিত্তিভূমি তৈরি করার চেষ্টা করেছি আমি। এরপরে আমার আরো বই বেরিয়েছে উত্তর উপনিবেশবাদ নিয়ে, এইসব চিন্তা নিয়ে। এখন এরপরে অনেকেই উত্তর উপনিবেশবাদ নিয়ে কাজ করছেন। এদের মধ্যে আমি যাদের নাম করা যায়, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নিজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজম, বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক, শহীদ ইকবাল রাজশাহীর, ফখরুল চৌধুরী, ইমরুল হাসান, রেজাউল করিম, তারপরে আছে আপনার এই যে সাইদ আহমেদ তুলু, এরাও বিভিন্নভাবে কাজ করছেন। আরো অনেকে আছেন। নাম বলার একটা বিপদ হচ্ছে, সবসময় সমস্ত নাম মনে পড়ে না। আমি যাদের নাম বলেছি তার বাইরেও অনেকে কাজ করছেন। কেউ কেউ বিচ্ছিন্ন প্রবন্ধ লিখছেন, একটি প্রবন্ধ লিখে হয়তো তার কাজ শেষ করেছেন, কিন্তু তাদেরও একটা অবদান এবং অর্জন আছে। তো যেটি বলছিলাম, যে এখানে সংগঠিত আকারে এভাবে আগে শুরু হয়নি, কিন্তু এখন শুরু হয়েছে। এখন তরুণরা খুব উৎসাহী হয়েছেন এই বিষয়ে, অনেকে লিখছেন, অনেকে খোঁজখবর করছেন, পড়াশোনা করছেন, বিভিন্ন সেমিনার করছেন, ইউটিউবে কথা বলছেন। আমাদের সিনিয়র যারা আছেন তারাও এই বিষয়ে কাজ করছেন। ফলে এখন উত্তর উপনিবেশী তত্ত্ব চর্চা, চিন্তা চর্চা একটি তাত্ত্বিক ভিত্তি পেয়েছে এবং একটি বেগবান, বলশালী ডিসিপ্লিন হিসাবে আমাদের মধ্যে, আমাদের তরুণ প্রজন্মের পাঠকদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এটি খুব আশার কথা। আমরা আশা করি যে খুব অচিরেই এটি আরো সমৃদ্ধ হবে, আরো যারা মেধাবী তরুণ লেখক আছেন তারা এতে অংশ নেবেন এবং নিচ্ছেন, বিভিন্নভাবে লিখছেন। ছোট ছোট লেখা প্রায়ই দেখবেন ফেসবুকে, নেটে ছোট ছোট লেখা, এই বিষয়ে মন্তব্য, আলোচনা, এগুলো প্রচারিত হচ্ছে। এগুলো সবই বোঝা যাচ্ছে যে একটি বড় একটি আন্দোলনের প্রস্তুতি এখানে তৈরি হয়েছে, একটি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন আরো অনেকেই লিখবেন এবং যাদের নাম বললাম তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন। মোহাম্মদ আজম খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন, সৈয়দ নিজার গুরুত্বপূর্ণ কাজ করেছেন, শহীদ ইকবালরা কাজ করছেন, রেজাউল করিম, ইমরুল হাসান, এরা কাজ করছেন, অনেকেই কাজ করছেন। ফখরুল চৌধুরী বেশ কিছু বই আছে। তো যাই হোক, এটি এখন একটা তাত্ত্বিক, একটা সংগঠিত তাত্ত্বিক রূপ পেয়েছে,
দেরিতে হলেও এটা একটা আশার কথা। কারণ আমরা জানি উপনিবেশ যে প্রভাব আমাদের মনে, আমাদের বুদ্ধিতে, মগজে, আমাদের চিন্তায় রেখে গেছে, সেটি দূর করা না গেলে আমরা যেসব বিষয় বলি, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সেগুলোতে নিজস্ব ভিত্তির উপর দাঁড়িয়ে সামনে আগাতে না পারলে বৈশ্বিক মানবতার যাত্রায় আমরা পিছিয়ে পড়ার সম্ভাবনা শতভাগ। ডেরেক গ্রেগরি 2004 সালে ওনার একটি বই বেরিয়েছে, খুব সম্ভবত নামটি কলোনিয়াল প্রেজেন্ট, ফিলিস্তিন, ইরাক অ্যান্ড আফগানিস্তান, এরকমই হবে মনে হয় নামটি। উনি ব্রিটিশ একজন লেখক। উনি দেখিয়েছেন যে এইসব ঘটনা ফিলিস্তিনে, ইরাকে, আফগানিস্তানে কিংবা ভিয়েতনামে যেসব ঘটনা ঘটছে, সেগুলো আসলে উত্তর উপনিবেশের একটি প্রলম্বিত প্রভাবের ফল। ফলে এইসব রাজনৈতিক ক্যাওটিক অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে উত্তর উপনিবেশী চিন্তার মধ্য দিয়ে পলিটিক্যাল চিন্তাকে ডিকলোনাইজ করতে হবে, অর্থনীতিকে ডিকলোনাইজ করতে হবে, এসব অনেক বিষয়ে তিনি বলেছেন। ফলে এগুলো আমাদের দেশেও সত্যি, সমস্ত উপনিবেশের ক্ষেত্রেই সত্যি, যে উপনিবেশে এখন যে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, দলীয় হানাহানি, নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, অনেক বিষয় নিয়ে বিতর্ক, এগুলো উপনিবেশী জ্ঞান চর্চার কারণেই তৈরি হয়েছে। আমরা যদি উপনিবেশী জ্ঞান চর্চার প্রভাবের বাইরে গিয়ে আমাদের ঐতিহ্য, আমাদের দীর্ঘ বিকাশের সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও রাজনৈতিক বিকাশের সিলসিলা থেকে নিতে পারি এবং সেগুলোকে ভিত্তি ধরে সামনে এগোতে পারি, তাহলে এগুলো আমাদের পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব। এজন্যই উত্তর উপনিবেশী চিন্তা চর্চা, প্রাক্তন উপনিবেশগুলো অত্যন্ত জরুরি। তত্ত্বের বাইরে সাহিত্য নিয়ে যদি কথা বলি, তাহলে দেখব যে আমাদের সাহিত্যে উত্তর উপনিবেশী চিন্তা ওইভাবে এখনো প্রভাব ফেলতে পারেনি। সৃজনশীল সাহিত্যে অনেকে বলেন, জসীমউদ্দিনের কথা বলেন, জীবনানন্দের কথা বলেন, কিন্তু জীবনানন্দ যে ফর্ম নিয়ে এসেছিলেন সেটি একেবারেই ইউরোপীয় আধুনিকতার ফর্ম। আর জীবনানন্দ বাংলার, প্রাচীন বাংলার রূপ হাজির করেছেন। জসীমউদ্দিন সমকালীন বাংলা এবং সমকালীন মানুষের জীবন, বিশেষত বাংলাদেশের মানুষের জীবনকে হাজির করেছেন জসীমউদ্দিন। 30-এর দশকে যখন আধুনিকতাবাদী একটি ব্যাপক জোরদার আন্দোলন সারা বাংলা সাহিত্যকে উত্তাল করে দিয়েছিল, 30-এর 5 কবির কথা বলি, আরো যারা আছেন, তখন জসীমউদ্দিন কিন্তু এর বিপরীতে দাঁড়িয়ে তার নিজস্বতাকে, তার জনমানুষের জীবনকে হাজির করেছেন কবিতায়। এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু উত্তর উপনিবেশী চিন্তা চর্চার ক্ষেত্রে যেটি বলা হয় যে পোস্ট কলোনিয়াল এজেন্সি, এটি তার সাহিত্যে ছিল না, কারো সাহিত্যে ছিল না। পোস্ট কলোনিয়াল এজেন্সি নিয়ে আমি আগে কথা বলেছি, এখন আরেকটু বলি। পোস্ট কলোনিয়াল এজেন্সি হচ্ছে যে কলোনির প্রভাব যে নেতিবাচক সেটি বোঝা, সেই বোধ জাগ্রত হওয়া এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য আবেগ, চিন্তা এবং বুদ্ধির একটি সমন্বিত সক্রিয় প্রচেষ্টা তৈরি হওয়া। অর্থাৎ কলোনির প্রভাবকে, নেতিবাচক প্রভাবগুলোকে আবিষ্কার করা এবং সেগুলো থেকে বের হয়ে আসার জন্য সক্রিয় চেষ্টা করা, এটি হচ্ছে ব্যক্তির মধ্যে যে এই প্রবণতা তৈরি হয়, এটিকে বলে কলোনিয়াল এজেন্সি। সেটি তাদের সাহিত্যে ছিল না। এই অর্থে নজরুলের মধ্যেও উপনিবেশ বিরোধিতা ছিল। মৃত্যু কোথায় একটি চরিত্রে মনে হয় এই বিষয়ে আমরা এক ধরনের অভিপ্রকাশ লক্ষ্য করি, সেটি আছে। কিন্তু যেটি বললাম যে তাত্ত্বিক কাঠামোর মধ্যে যেভাবে পোস্ট কলোনিয়াল এজেন্সি করে ক্যারেক্টারের মধ্যে গ্রো করার কথা, পোস্ট কলোনিয়াল এজেন্সি জন্ম নেওয়ার কথা সাহিত্যে, সেটি আমাদের এখানে হয় না। আবু ইসাকের সূর্য দিগল বাড়ি খুবই বিখ্যাত একটি উপন্যাস। তারপরে আছে হচ্ছে পদ্মার পলিদ্বীপ, এরকম অনেক উপন্যাস আছে। খোয়াব নামার কথা বলেন আখতারুজ্জামান ইলিয়াসের অনেকে, কিন্তু এগুলো আসলে পোস্ট কলোনিয়াল তত্ত্বের নিরিখে এগুলোকে উত্তর উপনিবেশী সাহিত্য হিসাবে চিহ্নিত করা যায় না। কিন্তু এখানে জনমানুষের জীবন আছে, নিজস্বতা আছে, আমার ঐতিহ্য আছে, আমার হাজার বছরের সাংস্কৃতিক সিলসিলা এখানে আছে, আমার মানবিক বিকাশের ধারাক্রম এখানে আমরা পাই। এগুলো সত্যি। এটিও পোস্ট কলোনিয়াল অর্জন, উত্তর উপনিবেশী অর্জন, কিন্তু ঠিক উত্তর উপনিবেশী সাহিত্য হিসাবে এগুলোকে আখ্যায়িত না করাই ভালো বলে মনে করি আমি। তাহলে কি আমরা কি মানে উত্তর উপনিবেশের চিন্তা কি আমাদের সাহিত্যে একেবারেই প্রভাব ফেলেনি? সেটি ঠিক নয়, প্রভাব ফেলেছে, সচেতন ভাবেই করেছে। সেটি হচ্ছে আমরা আবার 21 শতকের প্রসঙ্গে আসতে হয়, যে প্রথম দশক এবং দ্বিতীয় দশকের কবিতা, বিশেষত কবিতায়
আমরা একটি সচেতন প্রয়াস তরুণদের কবিতায় আমরা লক্ষ্য করি। আমরা দেখেছি যে বিভিন্ন কবিতায় জনমানুষের ঐতিহ্য, আমাদের প্রাচীন অর্জন, মধ্যযুগের অর্জনগুলো প্রতীক, শব্দগুচ্ছ, বাক্য আকারে তারা কবিতায় নিয়ে আসছেন। যেমন গাজী কালু চম্পাবতীর কাহিনী, বন বিবির কথা, শ্রীকৃষ্ণ কীর্তনের বিভিন্ন ক্যারেক্টার এবং তাদের কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী, লাইলি মজনুর কাহিনী, এগুলো বিভিন্ন জায়গায় উঠে আসতেছে। এগুলো প্রসঙ্গ হিসাবে, এগুলো কিন্তু প্রতীক হিসাবে, শব্দ বন্ধ বাক্য হিসাবে উঠে আসছে, এক একটা অনুষঙ্গ হিসাবে। বেহুলা লক্ষিন্দরের কথা আসছে, এগুলো চর্যাপদের বিভিন্ন অনুষঙ্গ আসছে এই তরুণদের কবিতায়। এটি উত্তর উপনিবেশিক সাহিত্য না, কিন্তু এটি নির্দেশ করে যে তাদের ঐতিহ্যের প্রতি একটা টান তাদের মধ্যে তৈরি হয়েছে এবং তারা বুঝতে পারছেন যে এখান থেকে আমাদের নিতে হবে, পরিপুষ্টি নিতে হবে। যে দ্বারাচ্ছিন্নতা তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজের এবং কলিকাতার হিন্দুত্ববাদী রেনেসাঁসের মধ্য দিয়ে, সেই দ্বারাচ্ছিন্নতা থেকে বেরিয়ে এর পিছনের প্রাক ঔপনিবেশিক অভিজ্ঞতা থেকে সঞ্চয় নিয়ে, পুষ্টি নিয়ে আবার সামনে কিভাবে এগোনো যায়, এই ধরনের একটি প্রবণতা কিন্তু তাদের কবিতায় লক্ষ্য করা যায়। যেটি বললাম যে এটি পুরোপুরি উত্তর উপনিবেশিক সাহিত্য না, কিন্তু এই প্রবণতাটা, এই টানটা তাদের মধ্যে তৈরি হয়েছে। এটি হয়তো ভবিষ্যতে আরো পরিপুষ্ট হবে এবং একসময়ে উত্তর উপনিবেশিক, সচেতন উত্তর উপনিবেশিক সাহিত্যে পরিণত হবে। উত্তর উপনিবেশিক সাহিত্য বলতে আমরা কি বুঝি? সেটি প্রথমত পোস্ট কলোনিয়াল এজেন্সি থাকতে হবে। তার মানে এই চরিত্রগুলোর মধ্যে উপনিবেশের নেতিবাচক প্রভাবটা চিহ্নিত করার বিষয়টা থাকতে হবে এবং তার মধ্যে একটা জাগন তৈরি হবে। তিনি জেগেছেন ঘোর থেকে, ক্যারেক্টার বুঝতে পারছে যে এটি ঠিক না, উত্তর উপনিবেশের এই প্রভাবগুলো কাটিয়ে উঠতে হবে, এগুলো আমাদের জন্য ক্ষতিকর এবং কেওয়াটিক একটা সিচুয়েশন তৈরি করছে, এগুলো আমাকে পিছিয়ে দিচ্ছে, এগুলো সে বুঝতে পারবে। এবং বুঝতে পারার পরে সে তার নিজের বয়ান, ইতিহাসের বয়ান, সংস্কৃতির বয়ান, সাহিত্যের বয়ান, তার সমাজ কাঠামোর বয়ান, তার ঐতিহ্য, এগুলো সে ফিরে পাওয়ার চেষ্টা করবে এবং এর জন্য সক্রিয় হবে, লিখবে অথবা কথা বলবে অথবা সক্রিয় চেষ্টা চালাবে। এটা উত্তর মানে পোস্ট কলোনিয়াল এজেন্সি, এটি থাকতে হবে ক্যারেক্টারের মধ্যে, উত্তর উপনিবেশিক সাহিত্যের মধ্যে। আমরা তায়েব সালির উপন্যাসের কথা বলতে পারি, সিজন অফ মাইগ্রেশন টু দি নর্থ, দুর্দান্ত উপন্যাস। এমনকি সাম্প্রতিক যেসব উপন্যাস আছে সেগুলোর কথা বলতে পারি, সেলি মর্গান, অস্ট্রেলিয়ার দি প্লেস, বিখ্যাত একটা উপন্যাস। উনি সেলি মর্গানের বিষয়টা বলে কিভাবে উত্তর উপনিবেশিক সাহিত্য গড়ে ওঠে, তাহলে এটা একটা আইডিয়া পাওয়া যাবে। সেলি মর্গানের এই উপন্যাসটিতে আছে যে সেলি মর্গান হচ্ছে স্থানীয় মানে অ্যাবরিজিনাল, তার বাবা মার একজন হচ্ছে অ্যাবরিজিনাল আর আরেকজন সাদা। তো সাদা মানুষ হিসেবে সমাজে অ্যাকসেপ্টেড, কিন্তু যখন সে জেনেছে যে তাদের একজন হচ্ছে অ্যাবরিজিনাল, তখন তার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে, সে তার শিকড় খুঁজে বের করবে এবং তার শিকড়, দীর্ঘ জার্নির পরে সে তার শিকড় খুঁজে বের করে, পরিচয় বের করে, কোত্থেকে এসছে, তার পূর্বপুরুষ সেটি বের করে, অ্যাবরিজিনাল রক্ত কিভাবে তার মধ্যে প্রবাহিত হচ্ছে সেগুলো বের করে এবং বের করে সে তৃপ্তি লাভ করে। এটি হচ্ছে পোস্ট কলোনিয়াল এজেন্সিশিপ, সেলি মর্গানের এই উপন্যাসের এই ক্যারেক্টারের মধ্যে যেটি ফুটে উঠেছে। এটি আমাদের সাহিত্যে ওইভাবে এখনো আসে নাই। কবিতায় যেটা বললাম, কবিতায় এসছে। আরেকটা বিষয় আছে, অতি সম্প্রতি গত 10-15 বছর ধরে কবিতায়, গল্পে, প্রবন্ধে, ছোট ছোট নিবন্ধে বাংলাদেশের মানুষের কথ্য ভাষার ব্যবহার ব্যাপকভাবে আমরা লক্ষ্য করি। এই কথ্য ভাষা এবং প্রমিত বাংলা, যেটি আমরা গত 150 বছর ধরে ব্যবহার করছি, এর দুইটা পার্থক্য, মূল পার্থক্য হচ্ছে প্রমিত বাংলা, এটি হচ্ছে শান্তিপুর মানে কলিকাতার আশপাশের ভাষা, সেটি ফোর্ট উইলিয়াম কলেজের মধ্য দিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা এটিকে মান ভাষা হিসেবে, লেখার ভাষা হিসেবে নিয়েছি। কিন্তু এই ভাষার সাথে বাংলাদেশের জনমানুষের সম্পর্ক একেবারে নাই বললেই চলে। ফলে বাংলাদেশের জনমানুষের চিন্তা, আচার, চর্চা যখন পরিবর্তিত হয়, এই ভাষায় সেটি প্রভাব ফেলে না, প্রভাব ফেলে তার কথ্য ভাষায়। কথ্য ভাষা খুবই জীবন্ত, অসম্ভব রকম চলমান। ফলে সাহিত্যে যখন কথ্য ভাষা আসছে, বাংলাদেশের সাধারণ কথ্য ভাষা, কোনো আঞ্চলিক ভাষা না, যে ভাষাটি বাংলাদেশের সমস্ত মোটামুটি সংস্কৃতিমনা, সামাজিকভাবে মিশুক মানুষেরা ব্যবহার করে একজন আরেকজনের সাথে, যেমন রংপুর, বরিশাল এবং সিলেটের 3 জন লোক একসাথে হলো, তারা নিজ নিজ আঞ্চলিক বাংলায় কথা বলে না, একটা মান বাংলা তৈরি হয়েছে, কথ্য বাংলা, যেটি মধ্যযুগের সাহিত্যের ভাষা ছিল, সেটি কথ্য বাংলা হিসেবে বিকশিত হতে হতে আজকে এই পর্যায়ে এসছে। এটি হচ্ছে মূলধারার বাংলা ভাষা। তো সেই বাংলা ভাষায়
এখন লেখালেখি হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভাষায় আমার ঐতিহ্য রয়ে গেছে, আমার ইতিহাস, আমার যেসব বয়ান ফিরিয়ে আনতে চাই সে বয়ানের ছাপ রয়ে গেছে হচ্ছে এই ভাষায়। ভাষা কিন্তু বিয়ে পুনর্বাসনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ফলে এই ভাষায় যেহেতু আমার সমস্ত সঞ্চয়, আমার ইতিহাস, আমার সাহিত্য সবকিছু রয়ে গেছে, যখন আমি এই ভাষায় লিখবো, ফলে এই ভাষার মধ্য দিয়েই আমার ঐতিহ্য, আমার প্রাক ঔপনিবেশিক আমার যত সঞ্চয় সেগুলো ভাষার মধ্য দিয়ে চলে আসবে। কিন্তু প্রমিত বাংলায় সেটা হবে না। প্রমিত বাংলা একটা নির্দিষ্ট অঞ্চলের এবং একটা বানোয়াট ভাষা। আমরা জানি যে এর মধ্যে প্রচুর পরিমাণে সংস্কৃত শব্দ ঢুকিয়ে, সমস্ত বাংলা শব্দ বের করে দিয়ে সংস্কৃত শব্দ ঢুকিয়ে একটি আড়ষ্ট ভাষায় পরিণত করা হয়েছে, যার কারণে বাংলা ভাষা নিয়ে এখনো অনেক বিতর্ক আছে যে বাংলা ভাষা বিজ্ঞানের আলোচনার জন্য উপযোগী নয়। উপযোগী হওয়ার কথা না, এটি কোনো জীবিত ভাষা না, জীবিত ভাষা ছিল না, এখন জোর করে অনেকটা চাপিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই যে বাংলাদেশের কথ্য ভাষায় সাহিত্য চর্চা শুরু হয়েছে, এটি অত্যন্ত ইতিবাচক। এই ভাষা সেই চর্যাপদের ভাষা, চর্যাপদ থেকে সাহিত্যে এবং মানুষের মুখে চলে এসেছে। মধ্যযুগে সাহিত্যের ভাষা এবং মানুষের মুখের ভাষা খুব একটা পার্থক্য ছিল না। যখন ফোর্ট উইলিয়াম কলেজ এই ধারাটি বিচ্ছিন্ন করে ফেলল, তখন এই ভাষা লেখার ভাষা থেকে নির্বাসিত হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের মুখের ভাষা হিসাবে তার বিকাশ এবং তার চলমানতা অব্যাহত রেখেছে। ফলে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে কথ্য ভাষা, স্ট্যান্ডার্ড কথ্য ভাষা যেটা বললাম, যে সমস্ত অঞ্চলের মানুষের যে সাধারণ কথ্য ভাষা, সেটি কিন্তু সেই হাজার হাজার বছরের যে ভাষা বিকাশের মধ্য দিয়ে যে বাংলা ভাষা আমরা অর্জন করেছি, সেই বাংলা ভাষারই একটা রূপ। ফলে এই ভাষায় যখন আমরা লেখালেখি করছি, আমি নিজেও এই ভাষায় লিখছি, আমার সমস্ত কবিতার বই এই ভাষায়, আমার একটি প্রবন্ধের বই প্রাচীন বাঙালির ইতিহাস চর্চার পথের কাঁটায়, এটি এই ভাষায় লেখা। ভাষা নিয়ে আমার আরো কাজ আছে, ভাষার উপনিবেশ, বাংলা ভাষার রূপান্তরের ইতিহাস, সেটিতে আমি বিস্তৃত এগুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে যে জিনিসটি আমরা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে এই ভাষায় আমার ঐতিহ্য এমনিতে আছে। ফলে আমি যে পোস্ট কলোনিয়াল এজেন্সিশিপ থেকে আমার ইতিহাস, বয়ান এবং এগুলো পুনরুদ্ধারের যে চেষ্টার কথা আমি বলছি, ডিকলোনাইজেশনের কথা বলছি, সেই ভাষা যদি আমি ফিরিয়ে আনি, তাহলে এই ডিকলোনাইজেশন অনেকটাই সম্পন্ন হয়ে যাবে। আমার অতীত এবং ঐতিহ্য, আমার ইতিহাস এই ভাষার মধ্যে চারিয়ে আছে, আমরা সেগুলো অনেকটাই ফেরত পাবো। আরেকটা হচ্ছে এই যে এগুলো ফেরত আসলো, এগুলোর সূত্র ধরে আমি আমার অতীতকে আরো খুঁজবো এবং সেদিকে আমি এগোবো। ফলে এইটা হচ্ছে আরেকটা আশার কথা। কিন্তু দুরাশার কথা হচ্ছে এই যে আমাদের সাহিত্য সমালোচনায় উত্তর উপনিবেশী সমালোচনা তত্ত্ব কোনো প্রভাবই বিস্তার করতে পারেনি। আমাদের সমালোচকরা উপন্যাস, কবিতা, গল্প এগুলো সমালোচনা করার সময় নানা ধরনের পশ্চিমা যেসব থিওরি আছে এগুলো নিয়ে এখনো তারা কপচাতে থাকেন, মুখস্থ বলির মতো। সেই মার্ক্সীয় সাহিত্য তত্ত্ব, দাদাইজম, সারিয়ালিজম এগুলো নিয়ে কথা বলেন, নানা ধরনের সমালোচনা তত্ত্ব নিয়ে আলোচনা করেন, কিন্তু উত্তর উপনিবেশবাদ তাদের উপর কোনো যেন প্রভাবই ফেলছে না। সাহিত্য সমালোচনায় এই জিনিসগুলো আসতে হবে, আমাদের টেক্সট বইয়ে আসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে নতুন প্রজন্মের মানুষের মধ্যে চিন্তা ছড়িয়ে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে টেক্সট বই। প্রতিটি ছেলে মেয়ে টেক্সট বইয়ের মধ্য দিয়ে জ্ঞানের জগতের সাথে, পুস্তক কেন্দ্রিক জ্ঞানের জগতের সাথে পরিচিত হয়। ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে উত্তর উপনিবেশী চিন্তা সংক্রান্ত লেখালেখি, প্রবন্ধ, নিবন্ধ সংযোজিত হওয়া উচিত। টেক্সট বইয়ে এটি যদি যুক্ত না হয়, তাহলে দ্রুত উত্তর উপনিবেশী চিন্তা চর্চা ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব কম। আমরা আশা করব কর্তৃপক্ষ এই বিষয়ে চিন্তা করবেন। তো এটি দরকার যে উত্তর উপনিবেশী সমালোচনার যে ভঙ্গি সেটি এখানে নিয়ে আসা, এবং সাহিত্য সমালোচনায়, আমাদের গল্প উপন্যাসের সমালোচনায় উত্তর উপনিবেশী দৃষ্টিভঙ্গি থেকে এই সমালোচনাগুলো করা, যে উত্তর উপনিবেশী চিন্তা এখানে নেই কেন, নিজস্বতা কেন নেই, এগুলো যেন আসে, এটি একটি। আরেকটি হচ্ছে যে পাঠ্যক্রমের কথা যেটা বললাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এগুলো অন্তর্ভুক্ত করতে হবে উত্তর উপনিবেশী চিন্তা সংক্রান্ত যেসব লেখালেখি আছে। তাহলে একদিকে তরুণ প্রজন্মের বিপুল আগ্রহ, মানকথ্য বাংলায় লেখালেখির সূচনা, আমাদের চিন্তকদের মধ্যে এ বিষয়ে প্রভাব কথাবার্তা যেগুলো চলছে, নেটে যেসব কথাবার্তা চলছে, তার সাথে যদি উত্তর উপনিবেশী সাহিত্য সমালোচনার এই প্রভাবটি যুক্ত হয়, পাঠ্যক্রমে যদি আমরা এইসব লেখালেখি যুক্ত করতে পারি, তাহলে আমরা আশা করবো যে অচিরেই বাংলাদেশে উত্তর উপনিবেশী চিন্তা চর্চার একটি প্রবল ধারা তৈরি হবে, যেটি হয়তো আমাদেরকে উপনিবেশী নেতিবাচক প্রভাবগুলো থেকে মুক্তি দেবে এবং নিজস্বতার ভিত্তিতে, আমাদের অতীত অভিজ্ঞতা অর্জনের ভিত্তিতে
আমাদের বুদ্ধিবৃত্তিক পথ নতুন করে আমরা চিন্তা করে নিতে পারবো এবং এইভাবে বিশ্ব মানবতার যাত্রায় গর্বিত সামিল হতে পারবো আমরাও। আশা করি আমাদের সকলে এই বিষয়ে চিন্তা করবেন এবং সকলে ডিকলোনাইজেশন নিয়ে, উত্তর উপনিবেশিক চিন্তা চর্চা নিয়ে আরো সক্রিয় হবেন। আপনাদের সাথে হয়তো আবারও দেখা হবে কোনো বিষয়ে আলোচনা নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।